ওয়েলকাম। টোপোগ্রাফিক্যাল ম্যাপের ভিডিওগুলো শেয়ার করছি, একটা পার্ট করেছি। দ্বিতীয় ভিডিওতে আমি এটাই বলবো যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে টোটাল কি কাজ করতে হয়, মানে কাজের একটা লিস্ট আগে শেয়ার করব। কারণ আমরা এতগুলো কাজই শিখেছি কলেজ লেভেলেই, মানে থার্ড ইয়ারে। এখন তো সেমিস্টার পরপর, সেমিস্টারের সময় কম, সেই জন্য এত কাজ তো শেখানো হয় না। তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারো কিংবা লিখে রাখতে পারো। যারা হায়ার স্টাডি করতে চাইছো তাদের তো সব কিছুই জানতে হবে, বা ভাইভার জন্য জানতে হবে। তবে এখন কলেজে দেখি ওই 3 থেকে 4টে, বড়জোর 5টা কাজ শেখায়। কলেজ ওয়াইজ ভ্যারি করে বা টিচার ওয়াইজ ভ্যারি করে। সেরকম টিচার যদি একটু পুরোনো দিনের টিচার থাকেন, তারা হয়তো একটু খুঁটিয়ে শেখাতেও পারেন। তো আমি একটা সম্পূর্ণ ধারণা তোমাদের দেব যে টোপোগ্রাফিক্যাল ম্যাপে কি কাজ করতে হয়। তো দেখো, আমার 20-21টা লিস্ট তো এখানে হয়েছে। এখানে 20-21টা মতো লিস্টে আছে, তাও এগুলো মেজর কাজ। এছাড়াও আরও কাজ হয়, সেগুলো আমি বাদ দিলাম, ওগুলো আমাদের এই কলেজের প্রয়োজন নেই। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলে প্রথমে যে লিস্টগুলো করেছি, আমি একটা করে কাজ ছবিও তোমাদের দেখিয়ে দেবো যে কোন কাজটা কীরকমভাবে করতে হয়। তো এগুলো হচ্ছে সব ইন্টারপ্রিটেশনের জন্য, মানে কোনো ক্যালকুলেশন দরকার হয় না। মানে এই কাজগুলো হচ্ছে টোটালি কি বলবো, আই এস্টিমেশন করে করে ম্যাপ দেখে দেখে কাজ করা, আর লাইট ট্রেস, এর মাধ্যমেই কিন্তু এই কাজগুলো হয়ে যাবে, কোনো অঙ্কর দরকার নেই। আর দ্বিতীয় পার্টে আমি রেখেছি মরফোমেট্রিক অ্যানালাইসিস, অর্থাৎ যেগুলো মাপঝোঁক, মানে রীতিমতো ক্যালকুলেটারে সূত্র দিয়ে অঙ্ক করে ছবি করতে হবে, পরিমাপের বিষয়, সেইগুলো আলাদা লিস্ট করেছি। তো এখানে অনেক কিছুই তোমাদের চেনা পরিচিত আছে, আমি একটা একটা করে আসছি। আর যেগুলো তোমাদের সিলেবাসে থাকে মোটামুটি 4 থেকে 5টা পরীক্ষায় আসবে, সেইগুলোই আমি ক্যালকুলেশন উইথ পুরো ছবি আঁকার নিয়ম আমি শেয়ার করব। সব কিছু অত ডিটেলে আর দেখাবো না, যেহেতু এখন আর সেমিস্টারে অত প্রয়োজন হয় না। তো প্রথমে লিখেছি, দেখো, ব্রেক অফ স্লোপ। কাজটা কীরকম আমি দেখাই। ব্রেক অফ স্লোপের কাজটা দেখো, এখানে একটা লোকেশন ম্যাপ করা হয়েছে, অর্থাৎ এইটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি অরিজিনাল টোপো ম্যাপের কোথায় একটা সেকশন লাইন নিয়েছিলাম। আর এই সেকশন লাইনটা নিতে হয় অরিজিনাল টোপো ম্যাপের হাইয়েস্ট পয়েন্ট টু লোয়েস্ট পয়েন্ট, মানে একদম সমস্ত উচ্চতা দেখে সব থেকে লো আর সব থেকে হাই কোনখানে স্পট হাইট আছে সেটা খুঁজে জয়েন করতে হবে। সেই লাইনটা ছোটও হতে পারে, অনেক সময় অনেক বড় লাইন হতে পারে। তো আমার এখানেও এই লাইনটা অনেক বড়, মানে এটা একটা বড় টোপো ম্যাপে, বুঝতেই পারছো, প্রায় 54 সেমির মতো বোধহয় লাইনটা ছিল। তো সেই জন্য এখানে ব্রেক করে আমি এঁকেছি, অর্থাৎ এই যে এ থেকে বি, আবার বি থেকে সি, এই যে আঁকা হয়েছে দুটো, মানে এটা কিন্তু এত বড় তো ধরবে না, আর এত বড়ও করা যায় তাহলে পেজটা ভাঁজ করে দিতে হবে বন্ড পেপারে করে। আর সেরকমও একটা খাতায় আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, ব্রেক অফ স্লোপের কাজটা যদি কেউ মনে করে যে ব্রেক করবে না, মানে 30-40 সেন্টিমিটার এসেছে লাইন, সেটাকে আমি যেটা প্রথমে দেখালাম ওরম ব্রেক না করে একটা টানা লাইনে করবে, তাহলে এইভাবে কাজ করা হবে। অর্থাৎ একটা বন্ড পেপারে করে, একদম বড় পেপারে কাজটা করা হবে, করে এই যে একদম হাই টু লো, অর্থাৎ একদম হাই পয়েন্ট টু লো পয়েন্ট আমরা জয়েন করব টোপো ম্যাপে। তাতে যত বড় হয় হোক, আমরা পেজ জোড়া লাগিয়ে করে আমরা কিন্তু এইভাবে এটা ভাঁজ করে আমরা ফাইনাল শিট করতে পারি। তো এইভাবেও করা হয়, এর জন্য বড় স্কেলও কিনতে পাওয়া যায়, আর জোড়া লাগিয়েও করা যায়। এভাবে কিন্তু এই কাজটা করা হয়ে থাকে। তো প্রোফাইল ড্রয়িং, যেটা ক্লাস 11-12-এ শেখানো হয়, জাস্ট কন্টুরের মান আর এখানে স্কেল নিয়ে একটা প্রোফাইল ড্রয়িং থেকে ব্রেক অফ স্লোপ করা হয়। অর্থাৎ আমাদের ভূপ্রকৃতিগত যে প্রধান বিভাগ আছে না, 300, 600, 900, সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, তো সেই ভাগটা করা হয়। সেই পয়েন্টে পয়েন্টে ব্রেক করা হয় রিলিফগুলোকে, যে কোন জায়গাটা মালভূমি, কোন জায়গাটা সমভূমি, এ দেখো কোন জায়গাটা কিরকম উঁচু নিচু আছে। তো এই হাইট অনুযায়ী এই ব্রেকগুলো করা হয়, ব্রেক অফ স্লোপ, যে আমার ভূপ্রকৃতিগত বিভাগ কতগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা প্রথম কাজ। আচ্ছা, তারপরে এখানে আছে হলো ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস। এর ওপর ভিত্তি করে এই যে বিভাগটা আমি করে নিলাম, যে আমার সম্পূর্ণ টোপো ম্যাপে টোটাল কতটা ভাগ আছে, মানে কি ভাগ আছে। কোনো টোপো ম্যাপে সমভূমি আর মালভূমি, আর কিছু নেই হয়তো, তার থেকে হাইট নেই, ম্যাক্সিমাম হাইট হয়তো 500, তাহলে আর পাহাড়ি এলাকা নেই। তো বিভিন্ন ম্যাপে বিভিন্ন হয়। তো আমার এখানে হিলি এরিয়া আছে, কারণ এই ম্যাপটাতে একটু উচ্চতা বেশিই ছিল, ওই জন্য 3টে ভাগ প্রায় দেখা গেছে। তো এর পরের কাজটা হচ্ছে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস।
ফাইনাল শিটের খাতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই জন্য এখানে সব দেখছো ফুজি কালার করা। এগুলো যখন খাতায় করতে হয় না, সব পেন্সিল কালার, আর এত বড় করে আঁকতেও হয় না, ছোট্ট করে আঁকতে হয়। মানে ম্যাপ দেখে দেখে আই এস্টিমেশানে এগুলো আঁকতে হয়, তারপরে রং করতে হয়। তো এই হচ্ছে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন, মানে পুরো টোপো ম্যাপের একটা মিনিয়েচার ছোট্ট করে আমার দেখানো হচ্ছে, যেখানে 9টা গ্রিডই আছে, 18x18 করে করা হয়েছে। মেন নদীটা তোলা হয়েছে সব আই এস্টিমেশানে, অরিজিনালের সঙ্গে মেলালে কিন্তু নিখুঁতভাবে মিলবে না, একটা আন্দাজ করে করতে হয়। তো এগুলো যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও, তো মানে তখন আমি এগুলো আঁকার পদ্ধতি শেয়ার করব। এখনকার সিলেবাসে এগুলো নেই বলে আমি আঁকার পদ্ধতি শেয়ার করছি না, তবে সব ইউনিভার্সিটির সিলেবাস অবশ্য আমার জানাও নেই, যদি কারোর থাকে আমাকে বলবে। তো এখানে দেখো জোন করা হয়েছে প্রধান প্রধান, মানে ওই যে 300 600 900 করে, যে এই যে হিলি এরিয়া, উচ্চ মালভূমি, নিম্ন মালভূমি, সমভূমি, আর মেন নদীটা কোথায় কি, মানে একটা ফিজিওগ্রাফিক ডিভিশন বলতে আমরা যা বুঝি, তো সেই একটা কাজ হচ্ছে এইটা টোপো ম্যাপের। ওকে, আচ্ছা 3 নম্বরে রয়েছে ড্রেনেজ নেটওয়ার্ক, অর্থাৎ সম্পূর্ণ টোপো ম্যাপের নদী সম্পর্কে একটা বর্ণনা। তো তার কাজটা হচ্ছে এরকম ধরনের হবে, ড্রেনেজ নেটওয়ার্ক। মনে হচ্ছে না একবারে ঘিজিমিজি, এগুলো কিন্তু চোখে দেখে দেখে আন্দাজে করা হয়েছে। এই প্রধান নদীটা করে নেওয়া হয়েছে, আর হাই আর লো দুটো জোন করা হয়েছে, সব থেকে উঁচু আর নিচু জায়গা। আর যত নদী আছে, এরকম তো অনেক নদী টোপো ম্যাপে আছে, ওই দেখে 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 এগুলো আন্দাজে করতে হয়, দেখে ঘাবড়ানোর মতো কাজ কিছু নয়। মিনিট 20-25 লাগে এগুলো করতে। তো যদি প্রয়োজন হয় তখনই বললাম এগুলো আমি শেয়ার করব, তার আগে এমনিই দেখাচ্ছি, ডিটেলে আর যাচ্ছি না। নেক্সট দেখো 4 নম্বরে আছে ভেজিটেশন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সম্পূর্ণ যে অঞ্চলটা সেখানে আমার ভেজিটেশনগুলো কীরকম রয়েছে। আচ্ছা, ভেজিটেশন ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে এরকম হবে। দেখো কি দেখানো হয়েছে, গ্রিন কালার আর ইয়েলো কালার, মানে এগ্রিকালচারাল ল্যান্ডটাও আছে। আর যত রিজার্ভ ফরেস্ট, যত প্রোটেক্টেড ফরেস্ট, মানে টোপো ম্যাপটা তোমরা ভালো করে পেতে, মাটিতে পেতে কাজ করবে, এবং দেখবে ভেজিটেশনের বর্ডারগুলো সুন্দর বোঝা যাচ্ছে। সবুজের যে প্যাচগুলো, সবুজ কালারের যে প্যাচ, সেই প্যাচগুলোকে আমরা বর্ডার করে করে যদি এরকম তুলে দিই, তাহলে ওভারঅল টোপো ম্যাপের একটা ভেজিটেশনের ধারণা আমরা পাবো, যে কোন দিকে প্ল্যান্টেশন, কোন দিকে ভেজিটেশন, কতটা কী আছে। এগুলো কিন্তু ইন্টারপ্রিটেশনের জন্য কাজে লাগে, এইগুলো দেখে দেখে ইন্টারপ্রিটেশন লিখতে হয়। একদম নিখুঁতভাবে আমি বলছি, এতটা এভাবে বললাম তো এখন কলেজে হয় না। নেক্সট দেখো 5-এ আছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। তো দেখো কাজটা কমিউনিকেশান নেটওয়ার্ক, এই যে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান, সমস্ত ম্যাপটা আগে আমরা ওই রকমভাবে বক্স করে নিই, খাঁচাটা বানিয়ে নিই। খাঁচাটা বানিয়ে নেওয়ার পর মেন নদীটা দেখো সব ম্যাপেই কমন, আর তারপরে ওই ম্যাপ দেখে দেখে এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা এভাবে এভাবে আছে করে দিলাম, এখান থেকে এরাম আছে করে দিলাম, তারপর টেলিগ্রাফ লাইন, রেল লাইন, মানে যা যা আছে মোটামুটি দেখে দেখে তোলা। এটা হচ্ছে একটা কমিউনিকেশান নেটওয়ার্ক, ম্যাপটা দেখতে এরকম লাগে। আচ্ছা, এখানে লেখা আছে আইডেন্টিফিকেশন অফ জিওমরফিক ফিচার্স, মানে রিলিফ ফিচার্স টোপো ম্যাপে অনেক দেখা যায়, যেগুলো আমরা পড়ি, মানে স্পার, এসকার্পমেন্ট, এই যে লেখা আছে কনিক্যাল হিল, মানে শঙ্কু আকৃতির পাহাড়, ভৃগু, বাংলায় এগুলো 11-এ ছিল, রিজ অ্যান্ড ভ্যালি, মানে উঁচু এবং নিচু ভূমিরূপ, এ দেখো রেসিডুয়াল হিল, কোনো একটা নিচু জায়গায় হয়তো হঠাৎ একটা ঢিবি আছে যেখানে বাড়ি করে থাকা হয় বন্যার থেকে, বন্যাটাকে এড়ানোর জন্য, সেই ড্রাই পয়েন্ট সেটেলমেন্টের মতো ওরকম আর কি, সেই রেসিডুয়াল হিল, স্পার, এই যে বিভিন্ন রকমের ফিচার্সগুলো দেখতে পাচ্ছ, সেইগুলোর একটা ফাইনাল শিট আমরা করি, মানে কাজ শিখি, যেখানে এগুলো কিন্তু লাইট ট্রেস ঠিক না, সবই ওই আই এস্টিমেশনে আঁকা। নিয়ম হচ্ছে লাইট ট্রেস করা, মানে টোপো ম্যাপে বক্সটা করে নিয়ে তার উপরে কাগজ রেখে লাইট ট্রেস করে সেই জায়গাটাকে জাস্ট ট্রেস করা। আমরা হাতে করেও করি, দেখে মনে হয় যেন টোপো ম্যাপ থেকে কেটে বসানো। তা এটা হচ্ছে বিভিন্ন রিলিফ ফিচারগুলো। নেক্সট কাজ দেখো আইডেন্টিফিকেশন অফ ড্রেনেজ প্যাটার্ন। আমাদের এই টোপো ম্যাপে না অনেক রকম নদীর প্যাটার্ন বোঝা যায়। ড্রেনেজ প্যাটার্ন মানে কোনগুলো বলো তো? সেই প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন, হেয়ার বোন, তারপরে আছে না সেই সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপিটাল, তারপরে ধরো ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন, ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন, মানে পুরো বৃক্ষরূপী, এই যে ডেনড্রাইটিক, মানে নদীগুলো এমন শাখা পোশাকার মতো যে সেই জায়গাটা বক্স করে তুলে দিলাম। সেন্ট্রিফিউগাল, উঁচু জায়গা থেকে নদী সব নিচের দিকে নামছে। সেন্ট্রিপিটাল, উঁচু থেকে এসে নিচে কোথাও মিলছে। এই যে প্যারালাল, সাব প্যারালাল, মানে প্রায় যেন সমান্তরাল, এরকম বিভিন্ন ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়। তো পরীক্ষায় আমাদের টিচাররা যেমন বলতো 4টে করো কি 5টা করো, তো সেইভাবে আমরা এরকম করতাম। তো এখানে থেকে কিন্তু এগুলো হচ্ছে ড্রেনেজ প্যাটার্ন, ড্রেনেজ প্যাটার্নের একটা কাজ হয়।
ঠিক এইরকম আর একটা কাজ সেটেলমেন্ট প্যাটার্ন। কালকে আমি প্রথম ভিডিওতে বেশ তোমাদের একবার বলছিলাম যে সেটেলমেন্ট প্যাটার্ন, এই প্যাটার্নটা তোমরা একদম ছোটোবেলা ক্লাস 10 থেকে পড়েছো, যে রৈখিক জনবসতি, বিক্ষিপ্ত জনবসতি, তারপর একটা স্পেশাল ছিল মনে আছে হ্যামলেট। এই দেখো হ্যামলেট, মানে আশেপাশে কোথাও কেউ নেই, একটা হঠাৎ করে বসতি, এটাকে হ্যামলেট বলে। ডিসপার্সড, তারপরে ক্লাস্টার্ড, ঘিঞ্জি যেটা মানে গোষ্ঠীবদ্ধ, লিনিয়ার, এরকম প্রচুর জায়গা আছে। একটা পছন্দ মতো দেখে সেই প্যাটার্নটা তুলে দেওয়া, এইটা হচ্ছে সেটেলমেন্ট প্যাটার্ন। এরকম কাজ কিন্তু টোপোম্যাপ থেকে করতে হয়। এরপরে আছে দেখো ট্রানজিট চার্ট। এই কাজটাও হয়তো তোমরা ক্লাস 11-এ শিখে থাকবে, এটাও স্কুলে শেখানো হয়। ট্রানজিট চার্ট হচ্ছে মানে সমস্ত ফিজিক্যাল এবং কালচারাল এলিমেন্টসগুলোর মধ্যে একটা রিলেশন শো করে, সেটাই হচ্ছে ট্রানজিট চার্ট। এটা এখনকার সিলেবাসেও থাকে, তো আঁকার পদ্ধতি আমি শেয়ার করব তাহলে যদি সিলেবাসে থেকে থাকে। তো এই হচ্ছে ট্রানজিট চার্ট, এটাও একটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ টোপোম্যাপের। এখান থেকে কোরিলেশনেরও কাজ হয় স্ক্যাটার ডায়াগ্রাম করে, যেমন রিলেটিভ রিলিফ আর ড্রেনেজ, এই দুটোর মধ্যে রিলেশন। রিলিফ যত উঁচু হবে ড্রেনেজ কমবে, নেগেটিভ রিলেশন। রিলিফ যত বেশি হবে, ভেজিটেশন তত বেশি হবে, পজিটিভ রিলেশন। তো স্ক্যাটার মানে একটা স্ট্যাটিস্টিক্সের কাজ, আমরা এটাও শিখেছি। মানে আমরা সত্যি কথা, মানে আমরা অনেকটাই লাকি যে আমরা অনেক আগের ব্যাচ, তো আমরা খুঁটিয়ে অনেক কাজ শিখেছি। এখনকার ছেলেমেয়েরা সত্যি এত কাজ শেখার সুযোগ পায় না। তো এ দেখো রিলেশান, আমরা সেটাও করেছি, সেটা হচ্ছে টোপোম্যাপে। তো টোপোম্যাপে এই ধরনের রিলেশানও কিন্তু শো করা যায়। আচ্ছা, মরফোমেট্রিক অ্যানালাইসিসের মধ্যে অনেক কাজই আছে, আমি আস্তে আস্তে আসছি। আর বেশ কিছু জিনিস এগুলো মরফোমেট্রিকে ঠিক নয়, আমি লিখতে এখানে ভুলে গেছি বলে আবার শেষে লিখে দিয়েছি। তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। টোটাল 23টায় দাঁড়ালো এখনও পর্যন্ত, যদি কিছু মিস করে না থাকি দেখছি। এ দেখো সিরিয়াল প্রোফাইল, এটা আশা করি তোমাদের সিলেবাসে আছে যতদূর আমার মনে পড়ছে। মানে পুরো টোপোম্যাপের একটা মিনিয়েচার এখানে থাকবে, সেখানে কোন জায়গা থেকে আমরা প্রোফাইলগুলো মানে লাইনগুলো এঁকেছি, সেকশন লাইনগুলো, সেটা দেখানো থাকবে। সেই বরাবর পরপর পরপর কতগুলো প্রোফাইল ড্র করা থাকবে। সিরিয়াল প্রোফাইল কিভাবে করতে হয় পরে আসবো অন্য ভিডিওতে। কেন করা হয় মানে মেন হচ্ছে আমাকে যখন ভাইভা হবে তখন জিজ্ঞেস করবে হোয়াই, মানে কেন করেছো, এটা করার গুরুত্বটা কী। তো সেই গুরুত্বগুলো আমাদের জানতে হবে, যে কাজটা একটা এমনি এমনি করে দিলাম তা না, কেন করব তার পিছনে কি কারণ আছে। তো সেইটা হচ্ছে সিরিয়াল প্রোফাইলস, মানে পরপর পরপর কতগুলো প্রোফাইল ড্র করা থাকবে। সিরিয়াল প্রোফাইলের ওপর ডিপেন্ড করে 3টে প্রোফাইল হয়। সুপার ইম্পোস্ট মানে সব প্রোফাইলগুলো একসাথে, প্রজেক্টেড একটার পিছনে একটা কিভাবে করা হয়, আর একটা হচ্ছে কম্পোজিট সবকটার মিলিত একটা প্রোফাইল। আমি আসবো, এগুলো ডিটেলে আসবো, কারণ এগুলো সিলেবাসে আছে আমি জানি। তো এগুলো আঁকার পদ্ধতি আমি আলাদা ভিডিওতে শেয়ার করব। আমি শুধু আজকে লিস্ট শেয়ার করছি টোটাল কত কাজ হয়। এবার আসি রিলেটিভ রিলিফ। মরফোমেট্রিক অ্যানালাইসিসের মধ্যে চলে আসছে অমনি ক্যালকুলেশন টেবিল শুরু হয়ে গেল। এতক্ষণ দেখো শুধু ছবি আর তার লেখা মানে ইন্টারপ্রিটেশন, আর ক্যালকুলেশন টেবিল মানে অঙ্ক করতে হবে। আমি এগুলো ডিটেলে আসবো, কারণ রিলেটিভ রিলিফ তোমাদের আছে। অর্থাৎ টেবিল হবে আফটার স্মিথ, এটা স্মিথের নিয়মে করতে হবে, তার ইন্টারপ্রিটেশন হবে এবং ছবি হবে। এটা ড্রেনেজ বেসিনের ওপরে করা হয়েছে। একটা বেসিন, ও দেখো বেসিন আইডেন্টিফিকেশনটা আমার লেখা হয়নি, ওটাও একটা পার্ট অবশ্য, যে বেসিন কিভাবে আঁকতে হয়। রিভার বেসিন এঁকে তার মধ্যে গ্রিড এঁকে এইভাবে কাজ করতে হয়। এখানে একটা ট্রেসিং পেপার আটকানো রয়েছে, আর এই যে কালার করে শেড, একই কালারের শেড করতে হবে, মানে হাই টু লো মানে উচ্চতা বোঝানো হচ্ছে। আর এখানে গ্রিড আছে, ভ্যালু আছে, রিলেটিভ রিলিফ, আফটার স্মিথ, এভাবে কাজ হবে। এরকম বেসিনেও হতে পারে, আবার 10x10 এরকম স্কোয়ার এরিয়া কেটেও হতে পারে। আমি দুরকমই তোমাদেরকে শিখিয়ে দেবো। নেক্সট কাজটা হচ্ছে অ্যাভারেজ স্লোপ, অর্থাৎ এটা ভূমির ঢালের একটা কাজ। এটা ওয়েন্ট ওর্থের মেথডে হবে, একই রকমের অনেকটা দেখতে রিলিফেরই কাজ, ব্রাউন কালারের শেড। তো এটাও ওই রকমভাবেই একটা ক্যালকুলেশন করে করার কাজ। এগুলো আমি ডিটেল ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে একটা ড্রেনেজ ফ্রিকোয়েন্সির কাজ, মানে বিভিন্ন যে স্কোয়ার কিলোমিটার এরিয়ায় যে গ্রিডগুলো করা হয়, সেই গ্রিডের মধ্যে কটা করে নদী আছে সেই সংখ্যা গুণে এটা করতে হয় ড্রেনেজ ফ্রিকোয়েন্সির কাজ। এটা যেহেতু ড্রেনেজের কাজ, ওই জন্য ব্লু দিয়ে কালার শেড করা হয়েছে। এখানে সবই রিভার বেসিনে। সম্ভবত আমার যদ্দূর মনে পড়ছে, তোমাদের সিলেবাসটা দেখবে, আসলে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা তোমরা তো ভিডিও ফলো করছো, তোমরা সিলেবাসে লেখাগুলো পড়বে, ওখানে লেখা আছে নাকি দেখবে যে ড্রেনেজ বেসিন, মানে এই কাজগুলো ফ্রম ড্রেনেজ বেসিন বলা থাকলে বেসিন ড্র করে আঁকতে হবে, বলা না থাকলে গ্রিডে করতে হবে। এরপরে আছে হচ্ছে ড্রেনেজ ডেন্সিটি।
এটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানেই হচ্ছে আমাকে ভাগ করতে হবে, মানে পার স্কোয়ার কিলোমিটারে কটা করে নদী আছে একটা অনুপাত বার করতে হবে, তার উপরে বেস করে কাজ। তো ফ্রিকোয়েন্সি এবং ডেনসিটি দুটো কাজ একরকম হলেও ক্যালকুলেশন আলাদা। এটাও দেখো ব্লু দিয়ে করা হয়েছে। এইটা খুব বিখ্যাত কাজ, আশা করি সবার সিলেবাসে আছে এবং পরীক্ষায় তো আসবেই এরকম একটা কাজ। সেটা হচ্ছে স্ট্রিম অর্ডারিং, একটা স্ট্রলারের পদ্ধতি, একটা হর্টনের পদ্ধতি। তো যাই হোক, এখন জাস্ট ছবিটাই দেখাচ্ছি, আমি পরে যখন শেখাবো তখন বলবো যে নদীর বিভিন্ন অর্ডার কিভাবে করতে হয়। এর জন্য অনেকগুলো কালার পেন দরকার। লাক্সার যে কালার পেন, সেই পেনগুলো 2-4টে কালার কিনে নিলেই হয়ে যাবে। আর এটা ট্রেসিং পেপারের ওপরেই আমরা কাজটা করব, মানে গেটওয়ে পেপার, যেটা মোটা ট্রেসিং পেপার, তার ওপরেই আমরা করব। এটা হচ্ছে একটা পদ্ধতি, আর এটা হচ্ছে আর একটা পদ্ধতি, এটা হচ্ছে হর্টনের পদ্ধতি। আর আমার খাতায় দেখেছো কিভাবে আমি কাজ করেছি, আমি এভাবেই শেখাই সবাইকে, প্রেজেন্টেশন যেন সুন্দর হয়। স্কেচ পেন দিয়ে একটা বর্ডার থাকবে, স্কেলটা নিচে থাকবে, ইন্ডেক্সটা এখানে থাকবে, একদম নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম পরিষ্কার কাজ হবে, যাতে আমরা ফুল মার্কস পাই। এবং বেসিনের একটা লোকেশানও আমি দিয়েছি, ল্যাটলং কী করে বের করতে হয়, এটাও কিন্তু একটা শেখার জিনিস। যদি কিছু আমি ভুলেও যাই তোমরা আমাকে একটু মেনশন করে মানে মনে করিয়ে দেবে যে আমি এটা বলেছিলাম অথচ ভিডিও দিইনি। আচ্ছা, এটা হচ্ছে ভেজিটেশনের কাজ, মানে ভেজিটেশন ডেনসিটি, পার স্কোয়ার কিলোমিটারে কতটা করে ভেজিটেশন আছে তার একটা পরিমাপ এবং তার একটা কাজ। এটা যেহেতু ভেজিটেশন তাই গ্রিন কালারে কাজ করা হয়েছে। এটা হচ্ছে একইভাবে রোড ডেনসিটি, সবই এই স্কোয়ার কিলোমিটার এরিয়া, সেইখানে কটা করে রাস্তা আছে গুনতে হয়েছে, গুনে করতে হয়েছে। এটা হচ্ছে রোড ডেনসিটি, ওই জন্য লালের ওপরে শেড করা হয়েছে। এটা হলো সেটেলমেন্ট ফ্রিকোয়েন্সি বা সেটেলমেন্ট ডেনসিটি, অনেক সময় বলা হয় যে পার স্কোয়ার কিলোমিটার এরিয়ায় কটা করে বসতি আছে, নদী কটা, রাস্তা কটা, বসতি কটাই সবই গুনে 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 মরফোমেট্রিক অ্যানালাইসিস, এগুলো বিভিন্ন রকমের কাজ কিন্তু করা হয়। এটা একটা বিখ্যাত কাজ, সেটা হচ্ছে নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস, অর্থাৎ কোনো একটা জায়গা বক্স করে নিয়ে সেখানে সমস্ত সেটেলমেন্টগুলোকে ঘিরে নিয়ে কে কার নিয়ারেস্ট, মানে একটা যে পাশাপাশি দুটো সেটেলমেন্ট, মানে কোনটা কার নিয়ারেস্ট, এইভাবে এই কাজটা করা হয়। এটাও সিলেবাসে সম্ভবত আছে, যদি থেকে থাকে আমি এটা অবশ্যই শেয়ার করব, পদ্ধতি কিভাবে আঁকতে হয় তার নিয়ম। তো এটা একটা কাজ, এটাও কিন্তু সেটেলমেন্টের কাজ। এটা আর একটা কাজ, সেটা হচ্ছে লং অ্যান্ড ক্রস প্রোফাইল। টোপোম্যাপে যে বড় নদী থাকে সেই নদীর যে প্রোফাইল, অর্থাৎ নদীর যে খাতটা কিভাবে রয়েছে, তার একটা কাজ হচ্ছে এভাবে লং প্রোফাইল এবং ক্রস প্রোফাইল, চওড়ায় কিভাবে থাকে নদীগুলো, সেটা একটা কাজ হয়। এগুলো আমি সব রকমই তোমাদের দেখিয়ে রাখছি, যে একটা টোপোম্যাপ থেকে গ্র্যাজুয়েশন লেভেলে কি কি কাজ হতে পারে। এটা আর একটা কাজ, সম্পূর্ণ যে এরিয়াটা আমরা করছি অর্থাৎ টোপোম্যাপে, তার একটা ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ এই ডায়াগ্রামটা দেখলে সুন্দর তোমরা বুঝতে পারবে যে কিভাবে উঁচু নিচু জায়গাটার যে টোপোগ্রাফিটা সেটা, এটাও কিন্তু একটা সুন্দর কাজ। রিলিফের আরেকটা কাজ হলো ডাইসেকশন ইন্ডেক্স। এই যে ডাইসেকশন ইন্ডেক্স হচ্ছে রিলিফেরই কাজ, অর্থাৎ ব্যবচ্ছিন্নতার পরিমাণ। একটা জায়গা তো নদী দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তো সেই ব্যবচ্ছিন্নতার পরিমাণ সেটাও একটা ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করা যায়। এটা হচ্ছে ডাইসেকশন ইন্ডেক্স। এটা আর এক ধরনের কাজ, মানে রিলেশন বের করার জন্য এভাবে কাজ হয়, যে রিলিফের সঙ্গে সেটেলমেন্টের একটা রিলেশন, যেখানে যেখানে উঁচু সেখানে সেটেলমেন্ট কম, যেখানে সমভূমি সেখানে সেটেলমেন্ট বেশি। তো একটা ট্রেসিংয়ে একটা খাতায় এভাবে করে যদি ওভারল্যাপ করে দেওয়া হয়, সুন্দর একটা রিলেশন বোঝা যায়। এগুলো শেয়ার করছি তোমাদের সাথে যে কত ধরনের কাজ টোপোম্যাপে হয়, একটা থিওরিটিক্যাল কনসেপ্ট থাকুক তোমাদের। কিন্তু অনেক সময় এগুলো হচ্ছে দেখো ফিচার, এর আগেও দেখালাম অন্য একটা ম্যাপ থেকে, এটা আর একটা ম্যাপ, বিভিন্ন রকমের ফিচার্স রয়েছে। তো ভাইভাতে অনেক সময় কিন্তু সেই রকম যদি এক্সটার্নাল বা সেরকম টিচার থাকেন, তারা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করেন যে এই ব্যাপারটা কি জানো, বা রোড ডেন্সিটি বলে কি হয়, বা ভেজিটেশন ডেন্সিটি কি, ভাইভার প্রশ্ন। তো তোমরা তখন বলতে পারবে যে হ্যাঁ আমাদের থিওরিটিক্যাল ধারণা আছে, আমরা এই বিষয়ে জানি, কিন্তু সিলেবাসে নেই বলে আমরা প্র্যাকটিক্যাল করিনি। হ্যাঁ, বললো প্র্যাকটিক্যাল কেন করনি, সেমিস্টারে তো আমাদের একটা লিমিটেড সিলেবাস আছে, আমরা সেইটুকুই শিখেছি। কিন্তু একটা টোপোম্যাপ থেকে যে এত রকমের কাজ হয়, টোপোম্যাপ নাম্বারিং, এগুলো কিন্তু অবশ্যই করতে হয়, এগুলো জানতে হয়, মানে থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু আমাদের টোপোম্যাপ সম্পর্কে অনেক কিছু রাখতে হয়। আর একটা জিনিস শেয়ার করি, দেখো রিলেটিভ রিলিফ আফটার স্মিথ তোমাদের দেখালাম এখনই বেসিনে দেখালাম, আর এইভাবে গ্রিডেও করা যায়, বেসিন ছাড়াও হয়, মানে একটা এত বাই এত এরিয়া,
সেটা 10/10, 12/12, 10/12 যা খুশি পরীক্ষায় বলতে পারে। তো কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ম্যাপের এরকম আমরা যদি স্কোয়ার বক্স করে নিই, তাকে আমরা গ্রিডে ভাগ করি। তো 2/2 গ্রিডে ভাগ করা হয়েছে, 2 সেমি বাই 2 সেমি। কেন পরে বলছি, আমি যখন কাজ করাবো তখন বলবো যে কেন 2/2 করা হলো, অন্য কিছু হলো না। তো এইভাবে ভাগ করে সেখানেও কিন্তু আমরা রিলেটিভ রিলিফ বের করতে পারি। আমরা যে কাজগুলো মানে যেগুলো আমি বেসিনে দেখালাম, সেগুলো কিন্তু এইভাবে স্কোয়ার এরিয়ার মধ্যেও করা যায়। তো দুরকমই দেখালাম, এরকমভাবেও তোমরা প্র্যাকটিস করবে, তোমরা বেসিনেকেও প্র্যাকটিস করবে, দু রকমভাবেই কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর এগুলো দেখো রিলেশানের কাজ, এগুলো রিলেশানের কাজ, মানে একই জায়গার দুটো করে জিনিস পাশাপাশি রয়েছে। আবার স্ক্যাটারের মাধ্যমে রিলেশান দেখানো যায়। তাহলে দেখো কত রকমভাবে রিলেশান দেখানো যায়। আমরা পাশাপাশি এঁকে বোঝাতে পারি, আমরা এরকমভাবে ওভারল্যাপ করে বোঝাতে পারি, যে নিচে থাকবে রিলিফ ওপরে সেটেলমেন্ট, এভাবে বোঝাতে পারি। আবার কিন্তু আমরা স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমেও আমরা কিন্তু রিলেশন বোঝাতে পারি। তো মোটামুটি প্রায় 20-25টা কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেকেন্ড পার্ট ভিডিওতে, যে টোপো ম্যাপ থেকে টোটাল কত কাজ হয়। জাস্ট নলেজের জন্য, একটা ধারণার জন্য। এই সব কাজ তোমাদের মোটেও শিখতে হবে না, যে যার সিলেবাস অনুযায়ী পরীক্ষার পারপাসে যেটুকু দরকার হাতে কলমে প্র্যাকটিক্যাল ঠিক সেই কটাই করবে, যে কটা স্যার ম্যাডামরা করাবেন। আর সিলেবাসে রয়েছে 4 থেকে 5টা, বড় জোর 6টা, সেই কটাই তোমরা প্র্যাকটিস করবে। তার মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আশা করি কনফিডেন্টলি তোমরা সেই কাজ করে আসতে পারবে। আর বাকি যে ধারণাগুলো দিলাম এগুলো একটু নলেজের জন্য। কেন বলো তো, যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো, আমি এটাই আশা করি যে হয়তো ভবিষ্যতে তোমরা নিশ্চয়ই চাকরি বাকরির চেষ্টা করবে বা টিচিং লাইনে যাবে, এটা আশা রেখেই তো আমরা হায়ার স্টাডি করি। আর তখন যে ইন্টারভিউটি অপেক্ষা করছে, সেইখানে কিন্তু আমার সেমিস্টার ছিল কি সেমিস্টারে সিলেবাসে ছিল না, এই কথাগুলি চলবে না। তাই তোমার যদি নলেজ না থাকে, তোমার যদি একটু থিওরিটিক্যাল কনসেপ্টও না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা। যখন তোমরা মাস্টার্স করবে বা হায়ার স্টাডি করবে, তখন তো সব কাজই শিখতে হবে। আর এইগুলো নলেজ না থাকলে ইন্টারভিউতে তখন পদে পদে বাধা আসবে। ওই জন্য যারা মনে করছো যে এই সাবজেক্ট নিয়ে পড়াশুনো এগোবে, তাদের অন্তত এই নলেজগুলো কিন্তু রাখতেই হবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি এরপর একটা একটা করে ভিডিও আনবো, যে ক্যালকুলেশন এবং ছবি, ওই যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো, সবগুলো নয়। তো তখন আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে জানিও, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যেগুলো বলতে হয় বললাম। ওকে, থ্যাংক ইউ।